মানুষের প্রতি প্রাণীর ভালোবাসা, বিশ্বস্ততা আর মেধার কত আশ্চর্য কাহিনী ছড়িয়ে আছে পৃথিবীর নানা প্রান্ত জুড়ে। দক্ষিণ আফ্রিকার রেল ইতিহাসে লুকিয়ে আছে তেমনই এক অদ্ভুত অথচ হৃদয়স্পর্শী কাহিনী। জ্যাক নামের এক ব্যাবুনের, যে শুধু একজন প্রাণী ছিল না, হয়ে উঠেছিল মানুষের সঙ্গী, সহকর্মী, এমনকি অফিসের একজন স্বীকৃত কর্মচারী। দুর্ঘটনা আর অচেনা বন্ধুত্ব। 1880 সালের দিকে দক্ষিণ আফ্রিকার উইটেন শহরে কর্মরত ছিলেন রেলওয়ের সিগন্যালম্যান জেমস জাম্পার ওয়াইড। এক ভয়াবহ দুর্ঘটনায় তিনি তার 2 পা হারান। ভেঙে পড়া জীবনে কাজের চাপ সামলানো আর দৈনন্দিন চলাফেরার জন্য তিনি কিনে আনেন এক চ্যাকমা ব্যাবুন, নাম রাখেন জ্যাক। প্রথমে জ্যাক শুধু ওয়াইডকে হুইল চেয়ারে ঠেলে অফিসে নিয়ে যেত, ঘরের ছোটখাটো কাজে সাহায্য করত। কিন্তু মানুষ আর প্রাণীর সেই নিঃশব্দ সখ্য ধীরে ধীরে রূপ নেয় অবিশ্বাস্য এক অধ্যায়ে, রেলের কর্মচারী হয়ে ওঠা। ওয়াইড একদিন চেষ্টা করলেন জ্যাককে রেল সিগন্যাল বদলানো শেখাতে। অনেকে ভেবেছিল এ তো একেবারেই অসম্ভব, কিন্তু অবিশ্বাসকে বাস্তবে রূপ দিল জ্যাক। ট্রেনের বাঁশি শুনে লিভার টানা, সঠিক সময়ে সুইচ বদলানো, প্রতিটি কাজে জ্যাক এমন নিখুঁত দক্ষতা দেখালো যে লোকজন বিস্ময়ে হতবাক। শুরুতে লোকজনের ভিড়ে শুধু সন্দেহই ঘিরে ধরেছিল, সত্যি কি এক ব্যাবুন সিগন্যালম্যানের কাজ করছে? অবশেষে রেল কর্তৃপক্ষ পরীক্ষা নিল। নানা পরীক্ষার পর দেখা গেল জ্যাক একটিও ভুল করছে না। আনুষ্ঠানিক কর্মচারী, বেতন আর বিয়ারের ভাগ। এরপরই ইতিহাসে এক অনন্য সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। জ্যাককে আনুষ্ঠানিকভাবে কর্মচারী করা হয়। তার বেতন ঠিক হয় প্রতিদিন 20 সেন্ট, আর প্রতি সপ্তাহে পাওয়া যেত আধা বোতল বিয়ার। যেন সহকর্মীদের মতোই তারও একটা ভাগ ছিল আনন্দে। প্রায় 9 বছর ধরে জ্যাক অক্লান্তভাবে কাজ করেছে। আশ্চর্যের বিষয়, এই পুরো সময়টায় সে একটিও ভুল করেনি। 1890 সালে জ্যাক টিউবারক্লোসিসে আক্রান্ত হয়ে মারা যায়। তার চলে যাওয়া শুধু এক কর্মচারীর প্রস্থান ছিল না, বরং এক বিশ্বস্ত বন্ধুর বিদায়। পরে তার খুলি সংরক্ষিত হয় গ্রাহামস্টাউনের অ্যালবানি মিউজিয়ামে, যেন পৃথিবী চিরদিন মনে রাখে সেই অদ্ভুত অথচ মায়াময় গল্পটিকে। জ্যাকের গল্প শুধু এক ব্যাবুনের কর্মজীবনের কাহিনী নয়, বরং মানুষ আর প্রাণীর বন্ধনের এক অমূল্য দৃষ্টান্ত। ভালোবাসা, বিশ্বাস আর মমতার শক্তি কত দূর যেতে পারে, তারই যেন এক জীবন্ত প্রমাণ হয়ে আছে জ্যাক। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ ও উত্তেজনা সত্ত্বেও সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিয়েছে চীন ও ভারত। 2 দেশের শীর্ষ নেতারা জানিয়েছেন তারা আর প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হতে চান। উত্তর চীনের বন্দরনগর তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের আঙিনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। 7 বছর পর প্রথমবার চীন সফর করেছেন নরেন্দ্র মোদী। বৈঠকে শি জিনপিং বলেন, 2 দেশকে কৌশলগত উচ্চতা ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থেকে সম্পর্ক বিবেচনা করতে হবে। তার ভাষায়, বন্ধু হওয়াই 2 দেশের জন্য সঠিক পথ। অপরদিকে নরেন্দ্র মোদী বলেন, ভারত চীনের মধ্যে এখন শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ বিরাজ করছে। তিনি আরো ঘোষণা দেন, 2020 সালে সীমান্ত সংঘর্ষের পর থেকে বন্ধ থাকা ভারত চীন ফ্লাইট পুনরায় চালু হবে, যদিও তিনি নির্দিষ্ট কোনো সময়সূচি জানাননি। তিয়ানজিনে অনুষ্ঠিত এবারের এসসিও সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ 20টিরও বেশি দেশের নেতা অংশ নিয়েছেন। তবে সম্মেলনের আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি আড়ালে ছাপ ফেলেছে যুক্তরাষ্ট্রের সাথে চলমান বাণিজ্য যুদ্ধ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপ করেছেন, কারণ দিল্লি এখনও রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখার জন্য পুতিনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ওয়াশিংটন। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্কে টানাপোড়েন বাড়লেও মোদি শি জিনপিং এর সঙ্গে আরো ঘনিষ্ঠ হওয়ার বার্তা দিলেন। বর্তমানে এসসিওতে পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্রের সংখ্যা 10টি। এর মধ্যে রয়েছে রাশিয়া, পাকিস্তান ও ইরান। এছাড়া সংলাপ, অংশীদার ও পর্যবেক্ষক দেশ মিলিয়ে রয়েছে আরো 16টি রাষ্ট্র। 2001 সালে চীন, রাশিয়া ও মধ্য এশিয়ার 4 দেশ পশ্চিমার জোটগুলোর প্রভাব মোকাবিলার উদ্দেশ্যে এই সংগঠন গড়ে তোলে। এই সম্মেলন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে তিয়ানজিনে। শহরের বিভিন্ন স্থানে ঝুলছে রঙিন ব্যানার ও বিলবোর্ড। রাতের আকাশ আলোকিত করছে টাওয়ার বিল্ডিং এর লাইট শো। হাজারো মানুষ তা উপভোগ করতে ভিড় জমাচ্ছেন। তবে বিশ্ব নেতাদের যাতায়াত নির্বিঘ্ন করতে শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক সড়ক বন্ধ রাখা হয়েছে। ট্যাক্সি ও ভাড়া গাড়ির সেবা বন্ধ থাকায় 1,30,00,000 মানুষের ব্যস্ত এই শহরের চলাচল কিছুটা দুর্বিষহ হয়ে উঠেছে। তবুও ঐতিহাসিক বৈঠকে সাক্ষী হতে জনতার উৎসাহে কোনো ভাটা পড়েনি।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে গভীর রাতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 800 জনে। এ ঘটনায় আহত আরো প্রায় 2500 মানুষ। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কুনার প্রদেশে। ধ্বংসস্তূপে এখনও শত শত মানুষ চাপা পড়ে আছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রোববার গভীর রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির পূর্বাঞ্চল। সোমবার এক সংবাদ সম্মেলনে আফগান সরকারের মুখপাত্র মৌলভী জাবিউল্লাহ মুজাহিদ নিহত ও আহতদের হালনাগাদ সংখ্যা নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় গণমাধ্যম টোলো নিউজ প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে কুনারের মাজার ভ্যালিতে শত শত ঘরবাড়ি ধসে পড়েছে। সেখানে নারী, শিশু ও প্রবীণরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, বাইরের সহায়তা ছাড়া জীবিতদের উদ্ধার করা প্রায় অসম্ভব। ভয়াবহ এই প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছে আফগানিস্তানে অবস্থিত জাতিসংঘ কার্যালয়। এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা পাঠানো হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়, পূর্ব আফগানিস্তানে বিধ্বংসী ভূমিকম্পে শত শত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং বহু মানুষ আহত। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। এক পোস্টে তিনি বলেন, আফগানিস্তানের মানুষের পাশে আছি, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। সেমিফাইনালে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে ফাইনালের দোরগোড়ায় নিয়ে গিয়েছিলেন লিওনেল মেসি। তবে শিরোপার মঞ্চে এসে আর হাসল না ফ্লোরিডার ক্লাবটি। লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে 3-0 গোলে হেরে হতাশায় মাঠ ছাড়ে মায়ামি। ঘরের মাঠ লুমেন ফিল্ডে প্রায় 70,000 দর্শকের সামনে একচেটি আধিপত্য বিস্তার করে শিরোপা উঁচিয়ে ধরে ওয়াশিংটনের ক্লাবটি। ফাইনালে শুরু থেকেই ছন্দে ছিল সিয়াটল। ম্যাচের 26তম মিনিটে অ্যালেক্স রোলডানের দুর্দান্ত ক্রসে হেড করে গোল করেন ওসাজে ডি রোজারিও। প্রথমার্ধে কিছুটা নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধে আক্রমণে ফেরে মেসি, সুয়ারেজরা। তবে সহজ সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় ইন্টার মায়ামি। পুরো ম্যাচে বল দখলে আধিপত্য ছিল ইন্টার মায়ামির। তারা 68% সময় বলের নিয়ন্ত্রণ রাখে এবং 10টি শট নেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, একটি শটও অন টার্গেটে রাখতে পারেনি দলটি। বিপরীতে সিয়াটল মাত্র 32% বল দখলে রেখেও 11টি শট নেয়, যার মধ্যে 7টি ছিল অন টার্গেট। 84তম মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। বক্সের মধ্যে সিয়াটলের জর্জিয়া মিনুঙ্গু ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্স রোলডান। মাত্র 5 মিনিট পর মায়ামির জালে আরও একটি গোল করেন পল রথরক। 89তম মিনিটে তার গোলেই 3-0 ব্যবধানে জয় নিশ্চিত হয় সাউন্ডার্সের। তবে ম্যাচের শেষ বাঁশির পরপরই ঘটে এক অঘটন। ইন্টার মায়ামি অভিজ্ঞ ফরওয়ার্ড লুইস সুয়ারেজ আচমকাই সাউন্ডার্সের তরুণ মিডফিল্ডার ওবেদ ভার্গাসকে মাথা নিচু করে ধরে ফেলেন। মুহূর্তে উত্তপ্ত হয় পরিস্থিতি। দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এমনকি দেখা যায় সুয়ারেজ সাউন্ডার্সের এক সহকারী কোচের মুখে থুতু ছিটাচ্ছেন। প্রায় 2 মিনিট ধরে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর দুই দলই ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নেয়। এই জয়ে সিয়াটল সাউন্ডার্স গড়ল ঐতিহাসিক কীর্তি। প্রথম MLS ক্লাব হিসেবে তারা উত্তর আমেরিকার সব বড় ট্রফি জয়ের অনন্য কৃতি অর্জন করল। এর আগে তারা জিতেছে 2টি মেজর লিগ শিরোপা, একটি US ওপেন কাপ এবং 2022 সালের কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ। এবার সেই তালিকায় যোগ হলো 25 সালের লিগস কাপ শিরোপা। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের জন্য এটি ছিল আরেকটি হারানো সুযোগ। আর সিয়াটল সাউন্ডার্সের জন্য স্মরণীয় রাত, যেখানে তারা নিজেদের ক্লাব ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল। দীর্ঘ 18 বছরের চড়াই উতরাই পেরিয়ে এক নতুন রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জুলাই-আগস্ট অভ্যুত্থানে নেতাকর্মীরা কিছুটা স্বস্তি ফিরে পেলেও নির্বাচন নিয়ে দলের শঙ্কা এখনো কাটেনি। পুরনো মিত্রদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। এমনকি নতুন দল জাতীয় নাগরিক পার্টির সঙ্গেও তাদের সম্পর্ক এখনো সুদৃঢ় হয়নি। এছাড়াও 5ই আগস্ট পরবর্তী সময়ে দলের কিছু নেতাকর্মীর বিতর্কিত কর্মকাণ্ড দলটিকে বিব্রত করছে এবং সমালোচনা জন্ম দিচ্ছে। এসব প্রতিকূলতা সত্ত্বেও বিএনপি নেতারা দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে মনোযোগ দিচ্ছে। তবে সমালোচকরা মনে করছেন, বিএনপি ক্ষমতা লাভের জন্য উন্মুখ, তাই সংস্কারের বিষয়ে তারা বড় ছাড় দিতে রাজি নয়। ক্ষমতা কাছে এসেও দূরে থাকা এবং নির্বাচন নিয়ে নানা গুজবের কারণে দলটির নেতারা এক ধরনের স্নায়ুচাপে ভুগছেন বলে ধারণা করা হচ্ছে। বিএনপি নীতি নির্ধারকরা বলছেন, সফল অভ্যুত্থানের পর নির্বাচন, সংস্কার ও বিচার সহ বিভিন্ন ইস্যুতে গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। সবাই নিজেদের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বাধা তৈরি হচ্ছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জুলাইয়ের ছাত্র জনতার সফল অভ্যুত্থানের পর মানুষ গুণগত পরিবর্তনের ব্যাপারে আশান্বিত হয়েছিল, যা রাজনীতি, রাজনৈতিক কাঠামো, অর্থনীতির ক্ষেত্রে কাঙ্ক্ষিত। বিএনপি সেই গুণগত পরিবর্তনকে ধারণ করছে। তিনি আরও বলেন, দেশে এখন নির্বাচনের আবহ তৈরি হয়েছে, যদিও একটি গোষ্ঠী তা বানচালের চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে আজ 1 সেপ্টেম্বর বিএনপি 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে দলটি এক সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেছে। গঠন করা হয়েছে 16 সদস্য বিশিষ্ট জাতীয় উদযাপন কমিটি। 1978 সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে তার ছেলে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে লন্ডন থেকে দল পরিচালনা করছেন। তবে বিশ্লেষকরা মনে করেন তার সক্রিয় উপস্থিতির শূন্যতা পূরণ হচ্ছে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কাজগুলো এগিয়ে নিচ্ছে। তিনি বলেন, আমরা চাই যত দ্রুত সম্ভব সব রাজনৈতিক দল অন্তত একটি বিষয়ে একমত হোক এবং নির্বাচন দ্রুত সম্পন্ন করে সংসদ তৈরি হোক। বিএনপি এখন আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি, তবে দলীয় সূত্র থেকে জানা গেছে নির্বাচনের তফসিল ঘোষণার পর এই কর্মযজ্ঞ শুরু হবে। এরই মধ্যে অনেক আসনে দলের প্রার্থীদের সবুজ সংকেত দেয়া হয়েছে। দলের হাইকমান্ড তরুণ নেতৃত্বের প্রতি জনগণের আগ্রহকে গুরুত্ব দিচ্ছে এবং দলীয় মনোনয়নে তার প্রভাব পড়তে পারে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তার দল গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে, যেখানে মেধার মূল্য থাকবে, মানুষ বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে এবং ভোটের অধিকার সহ সব ধরনের অধিকার নিশ্চিত হবে। 1 সেপ্টেম্বর ভোরে ঢাকার কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হবে। বেলা 11টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন। তারপর সারা দেশে সব মহানগর ও জেলায় আলোচনা সভা ও র্যালি। 2রা সেপ্টেম্বর দুপুর 2টায় নয়াপল্টনের সামনে থেকে ঢাকায় একটি বর্ণাঢ্য র্যালি হবে। 3রা সেপ্টেম্বর দেশের সব উপজেলা ও পৌর এলাকায় আলোচনা সভা ও র্যালি। 4 সেপ্টেম্বর সব মহানগর, জেলা, উপজেলায় বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া প্রতিযোগিতা। 5 সেপ্টেম্বর ঢাকায় একটি গোলটেবিল আলোচনা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র এবং বিএনপির পক্ষ থেকে পোস্টার প্রকাশিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী মঙ্গলবার বিকেল 5টায় যমুনায় 7টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। তবে বৈঠকে কোন কোন দলের অংশগ্রহণ থাকবে তা প্রকাশ করা হয়নি। এর আগে রোববার প্রধান উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সাথে পৃথক বৈঠক করেছেন। ওই বৈঠকে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। রোববারের বৈঠক এবং আগামীকালের বৈঠক এই ধারাবাহিকতার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, মঙ্গলবারের বৈঠকে দেশের আসন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আমি রাজাকারী কোন স্লোগান আমি এদেশে শুনতে চাই না। এইটা কোনো দেশ না, এদেশের রাজনীতিতে আগুন লাগছে। বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও আলোচিত রাজনীতিবিদ ফজলুর রহমান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি আর এই দেশে কোনো রাজাকারী স্লোগান শুনতে চান না। তিনি বলেছেন, আমি মুক্তির স্লোগান শুনতে চাই, প্রগতির স্লোগান শুনতে চাই। গত 28 আগস্ট বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ফজলুর রহমান এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়ে বলেন, নতুন প্রজন্মের প্রতি আমার অনুরোধ, মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ো, মুক্তিযোদ্ধাদের ইতিহাস জানো। এটা পড়ে তোমরা মুক্তিযুদ্ধকে বাঁচাও, দেশকে বাঁচাও। সম্প্রতি জুলাই অভ্যুত্থান নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তি পেয়েছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলের সকল পদ থেকে তাকে 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। সাক্ষাৎকারে ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনী নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন। সেখানে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতাদের, বিশেষ করে গোলাম আজম ও নিজামীর ছবি প্রদর্শিত হয়। এই ঘটনায় বিভিন্ন বাম সংগঠন তীব্র প্রতিবাদ জানালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছবি সরিয়ে নেয়। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি চান না উল্লেখ করে ফজলুর রহমান বলেন, আমি চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আজম আর নিজামীদের ছবি দিয়ে বলুক যে গোলাম আজমের বাংলায় মুক্তিযোদ্ধার স্থান নাই। এই স্লোগান আমি শুনতে চাই না। আমি রাজাকারী কোনো স্লোগান এই দেশে আর শুনতে চাই না। তরুণ সমাজের প্রতি আরো একটি বার্তা রেখে তিনি বলেন, তোমরা যেসব অশ্লীল স্লোগান দাও তা থেকে বিরত থাকো। এসব স্লোগান জাতি হিসেবে আমাদের মাথা নত করে দিচ্ছে। ফজলুর রহমানের এই বক্তব্য রাজনীতি ও সমাজে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে, যেখানে তিনি একদিকে মুক্তিযুদ্ধের পক্ষে সোজাসাপটা অবস্থান নিচ্ছেন, অন্যদিকে রাজনৈতিক শৃঙ্খলা, শালীনতা এবং মূল্যবোধ রক্ষার আহ্বান জানাচ্ছেন। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালপালা
মেলতে শুরু করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রের জাল ছড়ানো শুরু হয়েছে। তবে জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে কোনো ষড়যন্ত্রই দলের অগ্রযাত্রা থামাতে পারবে না। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। রোববার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, গত বছর আমি বলেছিলাম নির্বাচন ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে। আজ তা দৃশ্যমান হয়ে উঠছে, জনগণও তা উপলব্ধি করতে শুরু করেছে। তিনি আরো বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা শর্ত আরোপ করছে, যা দেখে অনেকে মনে করছেন পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করা হচ্ছে। তারেক রহমান বলেন, বিএনপি বরাবরই দ্রুত নির্বাচনের দাবি করে এসেছে, কারণ তারা বিশ্বাস করে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। তিনি বলেন, রাষ্ট্র রাজনীতিতে সংস্কার প্রয়োজন, বিএনপি তা মানে। এজন্য ৩১ দফা কর্মসূচিও ঘোষণা করেছি। তবে জনগণের অধিকার হরণ করে কোনো সংস্কারই টেকসই হবে না। তিনি বলেন, সংস্কারের গুরুত্ব আছে, তবে শর্ত শিথিল করে জনগণের ভোটাধিকার প্রয়োগের পথ সুগম করা এখন সময়ের দাবি। নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ একটি মহল নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। বলা হচ্ছে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। এতে স্পষ্ট হুমকির ইঙ্গিত আছে। তিনি বলেন, সরকার সংস্কার করতে চেয়েছে, আমরা একমত হয়েছি। রাজনৈতিক দলগুলোও একমত। আমরা সেই সংস্কারে একমত, কিন্তু ভোটাধিকার প্রতিষ্ঠার প্রশ্নে আমরা কখনো পিছু হটব না। তারেক রহমান তার বক্তব্যে মব ভায়োলেন্সকে প্রশ্রয় না দেয়া এবং নারী সম্মান ও অধিকারের প্রতি সংবেদনশীল থাকার জন্য দলের প্রতিটি সদস্যকে আহ্বান জানান। আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশা চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ। সভা সঞ্চালনায় ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ ও উত্তেজনা সত্ত্বেও সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিয়েছে চীন ও ভারত। দুই দেশের শীর্ষ নেতারা জানিয়েছেন, তারা আর প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হতে চান। উত্তর চীনের বন্দরনগর তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের আঙিনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। 7 বছর পর প্রথমবার চীন সফর করেছেন নরেন্দ্র মোদী। বৈঠকে শি জিনপিং বলেন, দুই দেশকে কৌশলগত উচ্চতা ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থেকে সম্পর্ক বিবেচনা করতে হবে। তার ভাষায়, বন্ধু হওয়াই দুই দেশের জন্য সঠিক পথ। অপরদিকে নরেন্দ্র মোদী বলেন, ভারত চীনের মধ্যে এখন শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ বিরাজ করছে। তিনি আরো ঘোষণা দেন, 2020 সালে সীমান্ত সংঘর্ষের পর থেকে বন্ধ থাকা ভারত চীন ফ্লাইট পুনরায় চালু হবে, যদিও তিনি নির্দিষ্ট কোনো সময়সূচি জানাননি। তিয়ানজিনে অনুষ্ঠিত এবারের এসসিও সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ 20টিরও বেশি দেশের নেতা অংশ নিয়েছেন। তবে সম্মেলনের আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি আড়ালে ছাপ ফেলেছে যুক্তরাষ্ট্রের সাথে চলমান বাণিজ্য যুদ্ধ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপ করেছেন, কারণ দিল্লি এখনও রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখার জন্য পুতিনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ওয়াশিংটন। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্কে টানাপোড়েন বাড়লেও মোদী শি জিনপিং এর সঙ্গে আরো ঘনিষ্ঠ হওয়ার বার্তা দিলেন। বর্তমানে এসসিওতে পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্রের সংখ্যা 10টি। এর মধ্যে রয়েছে রাশিয়া, পাকিস্তান ও ইরান। এছাড়া সংলাপ অংশীদার ও পর্যবেক্ষক দেশ মিলিয়ে রয়েছে আরো 16টি রাষ্ট্র। 2001 সালে চীন, রাশিয়া ও মধ্য এশিয়ার 4 দেশ পশ্চিমা জোটগুলোর প্রভাব মোকাবিলার উদ্দেশ্যে এই সংগঠন গড়ে তোলে। এই সম্মেলন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে তিয়ানজিনে। শহরের বিভিন্ন স্থানে ঝুলছে রঙিন ব্যানার ও বিলবোর্ড। রাতের আকাশ আলোকিত করছে টাওয়ার বিল্ডিং এর লাইট শো। হাজারো মানুষ তা উপভোগ করতে ভিড় জমাচ্ছেন। তবে বিশ্ব নেতাদের যাতায়াত নির্বিঘ্ন করতে শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক সড়ক বন্ধ রাখা হয়েছে। ট্যাক্সি ও ভাড়া গাড়ির সেবা বন্ধ থাকায় 1,30,00,000 মানুষের ব্যস্ত এই শহরে চলাচল কিছুটা দুর্বিষহ হয়ে উঠেছে। তবুও ঐতিহাসিক বৈঠকে সাক্ষী হতে জনতার উৎসাহে কোনো ভাটা পড়েনি। একটা হাস্যকর বিষয় দেখলাম যে প্রশাসন নিজে বিচার দাবি করছে। 2 দিন আগে বিপিনের উপর যে হামলা করা হয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপর যে হামলা করা হয়, এই হামলায় প্রশাসন কোনোভাবে শিক্ষার্থীদের কিংবা আমাদের যে জুলাই যোদ্ধারা আছে তাদের কোনোভাবে নিরাপত্তা দিচ্ছে না। 250-এরও বেশি 300-র মতো শিক্ষার্থী বিভিন্নভাবে চাপাতি এবং রামদার আঘাতে তারা আহত। এই প্রশাসনকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রসারণের জন্য কি নতুন করে বিমানবন্দর তৈরি করতে হবে কিনা? হামলা কেন?
দেখেছি প্রায় 250-রও বেশি 300-র মতো শিক্ষার্থী বিভিন্নভাবে চাপাতি এবং রামদার আঘাতে তারা আহত। এবং আজ দুপুরের পর থেকে আমরা দেখেছি যে এই সিচুয়েশন এটা নানানভাবে, এটার মধ্যে নানান পক্ষ ঢুকে গেছে এবং আমরা দেখেছি যে নানা দিক থেকে নানাভাবে এই সিচুয়েশনকে এসকেলেট করার ট্রাই করা হচ্ছে। এই সিচুয়েশনকে এই ঘোলা জলে মাছ শিকারের বিভিন্ন পক্ষ ট্রাই করছে। তাহলে প্রশ্নটা হলো যে এই পরিস্থিতি এ পর্যন্ত বাড়তে দেওয়ার দায় কার? তাদের বিরুদ্ধে এখানে ব্যবস্থা নিতে হবে। চতুর্থত, এই সংঘাত আপনারা জানেন, আমরা ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে কথা বলেছি। এর আগে আমরা দেখেছি কুয়েটেও এই ধরনের স্থানীয়দের সাথে এই ধরনের সংঘাতের ঘটনা আমরা দেখেছি। এটাকে শুধুমাত্র গ্রামবাসী বা স্থানীয়দের সাথে ইউনিভার্সিটির স্টুডেন্টদের সংঘাত বলেও আসলে ফ্রেম করতে আমরা চাই না। কারণ এই ধরনের ঘটনা এখানে এমন না যে সমস্ত গ্রামবাসী এসে হামলা করছে। এখানে খুবই সুনির্দিষ্ট কিছু এজেন্ডা ভিত্তিক, কিছু সিন্ডিকেট ভিত্তিক এবং কিছু স্ট্রাকচার ভিত্তিক ঘটনা এখানে ঘটছে। ফলে এই সমস্ত ঘটনার তদন্ত সাপেক্ষে কেন এই স্থানীয়দের সাথে স্টুডেন্টদের এই ধরনের ঘটনাগুলি ঘটে, ক্ল্যাশের ঘটনাগুলি ঘটে, এগুলো তদন্ত করে সেগুলোর স্থায়ী সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন আবাসন সংকট চবির একটা বড় প্রবলেম, যেটা নিয়ে এখন কথা হচ্ছে। এই যে স্টুডেন্টরা আজকের পর থেকে যারা এই 2 নম্বর গেটে বা আরও বিভিন্ন জায়গায় যারা মেসে থাকে বা থাকতেন, তাদের জীবন কিন্তু আজকের পর থেকে অনেকটাই অনিশ্চিত এবং আনসেফ তারা ফিল করছেন। তারা আমাদেরকে জানাচ্ছেন যে আমরা এখানে আনসেফ ফিল করছি। ফলে এই স্টুডেন্টরা যদি এখন ক্যাম্পাসে আসেন তাহলে তাদের আবাসনের কি পূর্ণাঙ্গ ব্যবস্থা আছে কিনা? এর আগে সবসময় দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢুকতে একটা পুলিশ ফাঁড়ি আছে, যেখানে বিশ্ববিদ্যালয়ে কখনোই পুলিশকে ঢোকার জন্য অনুমতি নিয়ে ঢুকতে হয়। সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় গেটে একটা পুলিশ ফাঁড়ি আছে। তাহলে যেখানে যে সংঘর্ষ আমাদের যে শিক্ষার্থীদের উপরে হামলা করা হলো, তারপরে ওখান থেকে পুলিশের ওই জায়গায় যেতে কি করে 2 ঘন্টা সময় লাগে? বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তার দায়িত্বে যে প্রশাসন আছেন, প্রক্টর সাহেব, যিনি বিভিন্ন সময়ে নারী বিদ্বেষী নানান বক্তব্য দিয়ে আলোচিত সমালোচিত হয়ে আছেন, তিনিও তার প্রশাসন, তার লোকজন প্রায় 2 ঘন্টা পরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে তাদেরকে বলে যে কোনো ধরনের কোনো ঝামেলা হয় নাই, তোমরা সবাই চলো। তাহলে এর পরবর্তীতে যে আজকের যে হামলা, সেই হামলা তো প্রশাসন অবশ্যই এই দায় প্রশাসনকে নিতে হবে। কারণ কালকের হামলার পরে প্রশাসনের উচিত ছিল ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করা। ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় আজকে আবার সেই সংঘর্ষ হয়েছে। এই প্রশাসনকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রসারণের জন্য কি নতুন করে বিমানবন্দর তৈরি করতে হবে কিনা, রকেটে করে নিয়ে যেতে হবে কিনা বন্ধুগণ, এই যে প্রশাসনের গাফিলতি। এবং আজকে দেখেছি কামালউদ্দিন স্যার কি কেমনভাবে নিরবতার সাহিত অসহায়ত্বভাবে কথা বলছেন। এই যে প্রশাসনের দায়, আজকে আমরা বলতে চাই প্রশাসনের গণ অভ্যুত্থান পরবর্তীতে এ দেশের 2টো জিনিস অর্জন হয়েছে। এক হয়েছে ড্রোন শো দেখতে পেয়েছি, আরেকটা হয়েছে মব। এই 2টো জিনিস অর্জন ছাড়া কারোর কোনো কিছু অর্জন হয়নি। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের কোনো অর্জন আমরা আজও দেখিনি বন্ধুগণ। আমরা দেখেছি কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে নিয়ে যে প্রক্টর মন্তব্য করেছে, বডি স্ল্যামিং করেছে, এই প্রক্টরে এখানকার জড়িত আমরা মনে করি। তারা সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারেনি। এবং আমরা এটা বারবার বলতে চাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানকার লোকাল নেতৃত্বের কাছে, লোকাল স্থানীয় রাজনৈতিক দলের কাছে যেভাবে মুখিয়ে থাকে, এর থেকে বেরিয়ে আসতে না পারলে এই সমাধান কখনো সমাধান নয়। এই যে হামলাগুলো হয়েছে, এটা আজকের একদিনের হামলা নয়। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই হামলাগুলো বারবার দেখেছি। 2 দিন আগে বিপিনের উপর যে হামলা করা হয় এবং আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপর যে হামলা করা হয়, এই হামলায় প্রশাসন কোনোভাবে শিক্ষার্থীদের কিংবা আমাদের যে জুলাই যোদ্ধারা আছে তাদের কোনোভাবে নিরাপত্তা দিচ্ছে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে হামলা করা হয়েছে, সেই হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন থানা কেন্দ্রিক বা বিভিন্ন যে প্রশাসনগুলো রয়েছে তাদের কাছে যে সহযোগিতা চেয়েছে, তারা কিন্তু সেই সহযোগিতা দেয়নি এবং তারা সেই জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করার জন্য আসেনি।
আমি এই ক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট বলতে চাই যে আমাদের দুজন সুশীল উপদেষ্টা রয়েছে, একজন হচ্ছে আসিফ নজরুল আর একজন হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। এই দুজন উপদেষ্টা যে গদিতে বসেছে জুলাই গণঅভ্যুত্থানের পর, সেই গদি থেকে তারা আমাদের যে ছাত্র জনতার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিশ্চিত করতে পারতেছে না। তারা যদি সেই নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে তাদের সেই গদিতে বসে থাকার কোনো দরকার নেই। আমি একটা বিষয় স্পষ্টভাবে বলবো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন সকালবেলা সেই প্রশাসনকে শক্তিশালী না করে বিকাল 3টা পর্যন্ত লেট করা হয়েছে, এবং এই জায়গায় বহিরাগত কিভাবে রামদা নিয়ে হামলা করে। একটা জিনিস লক্ষ্য করেন যে রামদাগুলো আমরা দেখতে পেয়েছি, সেই রামদাগুলো কিন্তু ছাত্রলীগ হামলা করে, এবং এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে হামলার বিষয়ে ছাত্রলীগ জড়িত। কিভাবে ছাত্রলীগ এখনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর হামলা করে, এই একটা প্রশ্ন আমি ইন্টারকে রাখতে চাই। একটা হাস্যকর বিষয় আজকে দেখলাম যে প্রশাসন নিজে বিচার দাবি করছে। যেমন ইন্টারিমের কাছ থেকে আমরা দেখেছি যে নানান সময় যখন নুরুর উপর যখন হামলা হয়েছে তখন দেখেছি প্রশাসন তীব্র নিন্দা জানিয়েছে। প্রশাসনের কাজ তো তীব্র নিন্দা জানানো না, প্রশাসনের কাজ বিচার চাওয়া না। প্রশাসন বিচার নিশ্চিত করবে যারা এই ঘটনায় জড়িত, যারা হামলা করেছে, যাদের হাতে অস্ত্র দেখা গেছে। আমরা গতকালকে থেকে নিউজ পেপার, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ভিডিওতে দেখছি কারা হামলা করছে, কাদের হাতে অস্ত্র, সেগুলো স্পষ্ট। তাহলে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনাই হচ্ছে এই প্রশাসনের কাজ। যদি এই প্রশাসন করতে সেটা ব্যর্থ হয়, 48 ঘন্টার কথা যেটা বলেছেন, সে 48 ঘন্টার মধ্যে যদি প্রশাসন তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা না নেয়, তাহলে এই ব্যর্থ প্রশাসনের পদত্যাগের দাবিতে আমরা আবারও রাজপথে নামতে বাধ্য হব। স্থানীয় গ্রামবাসীর সাথে সংঘর্ষের পর সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। গত শনিবার দিবাগত রাত থেকে শুরু হওয়া এই 2 দফা সংঘর্ষের ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি এবং ক্যাম্পাস জুড়ে শুনশান নীরবতা। তবে প্রশাসনিক ভবনে নিয়োগ পরীক্ষা সহ অন্যান্য দাপ্তরিক কার্যক্রম চলমান। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের কারণে গত রোববার থেকে সব পরীক্ষা স্থগিত এবং ক্লাস প্রায় বন্ধ। ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজউদ্দিন আহমদ জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আজ ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হয়েছে এবং আগামীকাল ক্লাস চলবে কিনা তা শিগগিরই জানানো হবে। শনিবার দিবাগত রাত 12:30 থেকে গতকাল বেলা 3টা পর্যন্ত দফায় দফায় ক্যাম্পাস সংলগ্ন জোবরা গ্রামের বাসিন্দাদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অন্তত 220 জন আহত হয়েছেন, যাদের প্রায় 200 জনই শিক্ষার্থী। আহতদের মধ্যে 3 শিক্ষার্থী এখনো নগরের 2টি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। সংঘর্ষের সূত্রপাত হয় এক ছাত্রীকে তার বাসার দারোয়ান কর্তৃক মারধরের ঘটনা থেকে। ওই ছাত্রী জানান, দারোয়ান তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং প্রতিবাদ করলে তাকে চড় ও লাথি মারেন। এই ঘটনায় খবর পেয়ে শিক্ষার্থীরা দারোয়ানকে ধরতে গেলে স্থানীয়দের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের মধ্যে রড, পাইপ, কাঠের লাঠি, পাথর ও রামদা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে সংঘর্ষ গ্রামের অলিগলিতে ছড়িয়ে পড়ে, যেখানে অনেক শিক্ষার্থী আটকে মারধর করা হয়। সংঘর্ষের পরদিন বেলা 2টার দিকে হাটহাজারী উপজেলা প্রশাসন বিশ্ববিদ্যালয় এলাকায় 144 ধারা জারি করে। রাত প্রায় 3:30টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষ সরে যায়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, আজ সকাল পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি এবং কেউ আটকও নেই। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু কাউসার মোহাম্মদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে এবং আহত শিক্ষার্থীদের সব চিকিৎসার খরচ বহন করছে। তিনি আশা করেন আগামীকাল থেকে ক্লাস পরীক্ষা স্বাভাবিক হবে। নুরুল হক নূরের উপরে হামলার ঘটনাটা আমরা চীন থেকে শুনতে পাই। জাতীয় নাগরিক পার্টি এই হামলার প্রতিবাদ জানিয়েছে। অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনী কাদের নির্দেশে পরিচালিত হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সেনাবাহিনী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনাকে মব ভায়োলেন্স আখ্যা দিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, যা দেশের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। রোববার রাত 11টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, নূরের উপর হামলার খবর আমরা চীন থেকে শুনে উদ্বিগ্ন হয়েছি। জুলাই অভ্যুত্থানের পর এমন ঘটনা আমরা কল্পনাও করিনি। এই হামলা শুধু দুঃখজনক নয়, এটা গভীরভাবে উদ্বেগজনক। অন্তর্বর্তী সরকারের অধীনে সেনা ও আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা ফ্যাসিবাদ বিরোধী নেতার উপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এনসিপি প্রধান অভিযোগ করেন, হামলার আগে সেনাবাহিনীর পক্ষ থেকে নূরকে হুমকি দেওয়া হয়েছিল এবং এর 10 মিনিটের মধ্যেই হামলা চালানো হয়।
তিনি বলেন, সেনাবাহিনী যদি একটি রাজনৈতিক দলকে বাঁচাতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী নেতাকে আক্রমণ করে তাহলে সেটি কখনোই মেনে নেওয়া হবে না। নাহিদ ইসলাম বলেন, সেনাবাহিনী প্রথমে দুঃখ প্রকাশ করলে বিষয়টি ভিন্নভাবে দেখা যেত, কিন্তু আইএসপিআর বিবৃতি দিয়ে হামলাকে মব ভায়োলেন্স বলেছে, যা ন্যাক্কারজনক। তিনি দ্রুত বিবৃতি প্রত্যাহার করে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে এমন ঘটনা না ঘটার নিশ্চয়তা দেওয়ার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান। জাতীয় পার্টি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দলটি শুধু গত 16 বছর ধরে দালালি করেনি, তারা 90-এর পরাজিত শক্তি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে পুনর্বাসনের চেষ্টা করা হলে জনগণ তা প্রতিহত করবে এবং বাংলাদেশের মাটি থেকে ফ্যাসিবাদীদের দোসরদের বিতাড়িত করা হবে। এ সময় এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নূরের ওপর হামলা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। জনগণের ত্যাগের মাধ্যমে যে ফ্যাসিস্ট শাসন উৎখাত হয়েছে তার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেব না। এ সময় এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, জয়নাল আবেদিন শিশির, সংগঠক নাহিদ উদ্দিন তারেক সহ অন্যরা উপস্থিত ছিলেন।